স্কুইড গেমে জেতার পরে গিহান বিপুল পরিমাণ প্রাইজ মানি পায়, কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না, কারণ 455 জন প্রতিযোগীর মৃত্যুর বিনিময়ে সে এই টাকাটা পেয়েছিল। তাই নিজের অপরাধবোধ থেকে সে সিদ্ধান্ত নেয় এবার সে এই বর্বর এবং নৃশংস গেমটাকে ধ্বংস করে দেবে। এই জন্য সে আবারও স্কুইড গেমের নতুন সিজনে পার্টিসিপেট করে। গেম শুরুর পরে সে নতুন প্রতিযোগীদের বারবার সতর্ক করে দেয় এই গেমে মৃত্যু নিশ্চিত, কিন্তু লোভের কারণে কেউই তার কথা শোনে না। তবুও গিহান হাল না ছেড়ে কয়েকজনকে নিয়ে একটা দল বানায় এবং গেমের কন্ট্রোলারদের বিরুদ্ধে বিদ্রোহ করে। কিন্তু তার দলে প্রতিযোগীর ছদ্মবেশে গেমের মূল কন্ট্রোলার ফ্রন্টম্যান ইনহো ছিল। সে গিহানের সাথে বেইমানি করে, যার কারণে গিহান পরাস্ত হয় এবং তার সহযোগীরা মারা যায়। আসুন দেখে আসি স্কুইড গেমের সিজন 3 মৃত্যুর মঞ্চে আর কি কি গেম অপেক্ষা করছে। গেম চলাকালীন গিহান নিজের একটা দল বানায় এবং কৌশলে স্কুইড গেমের গার্ডদের অস্ত্রগুলো বাজেয়াপ্ত করে নেয়। এরপর সে বিদ্রোহ ঘোষণা করলে দুই পক্ষের ব্যাপক গোলাগুলি হয়। গিহান তার অল্প কয়েকজনের দল নিয়ে গেমটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়, কিন্তু এই সময়ে গাদ্দারি করে তার সাথে বন্ধু সেজে থাকা গেমের মেইন কন্ট্রোলার ফ্রন্টম্যান ইনহো। এছাড়া তার আরেক সহকারী দেইহো সঠিক সময়ে ম্যাগাজিন ডেলিভারি না দেওয়ায় তারা সহজেই গার্ডদের গুলির তোপে পরাস্ত হয়। বিশেষ করে ইনহোর চাতুরির জন্য গিহানের গ্রুপের সবাই মারা যায়। তাই শেষ আর উপায় না পেয়ে গিহান এবং তার বন্ধু জুংবে আত্মসমর্পণ করে। তখন ইনহো তার নির্ধারিত মাস্ক এবং কস্টিউম পরে ফ্রন্টম্যান সেজে তাদের সামনে আসে। গিহানের এমন কাজের খুব খারাপ পরিণতি হবে এই বলে ফ্রন্টম্যান জুংবেকে মেরে ফেলে। এটা দেখে গিহান ক্ষেপে যায় এবং ফ্রন্টম্যানের দিকে তেড়ে যায়, কিন্তু গার্ডেরা তাকে চেপে ধরে থাকায় সে নিরুপায় হয়ে কাঁদতে শুরু করে। এদিকে গিহানের দলে থাকা লাস্ট লোকটাকেও গার্ড নৌল গুলি চালিয়ে দেয়। লোকটা অনুরোধ করে তাকে বলে তার একটা বাচ্চা আছে, ওর জন্য হলেও নৌল যেন তাকে ছেড়ে দেয়। তো নৌল তাকে বলে বেঁচে থাকতে চাইলে সে যেন চোখ বন্ধ করে মরার মতো অভিনয় করে। এরপর নৌল লোকটাকে গার্ডদের হাতে তুলে দেয়, যারা মূলত এখানে এলিমিনেটেড হওয়া পার্টিসিপেন্টদের অর্গান বাইরে পাচার করত। নৌল গার্ডকে বলে সেও তাদের দলে যোগ দিতে চায় এবং তারা কিভাবে কাজ করে সেটা দেখতে চায়। নৌল যেহেতু তাদের অলরেডি হেল্প করছে, তাই গার্ড তাকে সাথে নিতে রাজি হয়ে যায়। এরপর লাশগুলোকে কফিনে ঢোকানো হয় সৎকারের জন্য। কিছু কফিন আলাদা করে অর্গান বের করার জন্য নিয়ে যাওয়া হয়, আর একটা কফিন গণরুমে পাঠানো হয়। এই কফিনের মধ্যে গিহানকে রাখা ছিল। ইয়ঞ্জু দ্রুত কফিন খুলে গিহানের পালস চেক করে দেখে সে এখনো বেঁচে আছে, অর্থাৎ ফ্রন্টম্যান এখনো গিহানকে না মেরে বাঁচিয়ে রেখেছে। বেশ কিছুক্ষণ কেটে যাবার পরে গিহানের জ্ঞান ফেরে। গিহান চারিদিকে তার গ্রুপের সদস্যদের দেখতে না পেয়ে তাদের ব্যাপারে জিজ্ঞেস করলে ইয়ঞ্জু জানায় ওরা আর কেউই বেঁচে নেই। এটা শুনে গিহান হতাশ হয়ে বসে পড়ে। এ সময় গার্ডেরা গণরুমে প্রবেশ করে এবং জানায় 35 জন প্লেয়ার এলিমিনেটেড হয়ে গেছে, তাই আপাতত টিকে আছে 60 জন। 35 জন এলিমিনেটেড প্লেয়ারের টাকাগুলো কাচের ভোল্টে জমা হয়ে যায়। ফলে মোট প্রাইজ মানি দাঁড়ায় 39.6 বিলিয়নে, যা 60 জনের মধ্যে ভাগ করে দিলে এক একজন 660 মিলিয়ন করে পাচ্ছে। তো গার্ডেরা নিয়ম অনুযায়ী আবারও গেমের পক্ষে বিপক্ষে ভোটের আয়োজন করে। গিহান তাদের ওপরে চিৎকার চেঁচামেচি করছিল, তাই গার্ডেরা তাকে আটকে রাখে এবং বাকিদের ভোট দিতে আমন্ত্রণ জানায়। তো আবারও শুরু হয় গেম চালিয়ে যাবার পক্ষে বিপক্ষে ভোট। শেষ পর্যন্ত গেম চালিয়ে যাবার পক্ষে ভোট বেশি পড়ায় গেম কন্টিনিউ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে গার্ড নৌলকে তাদের সিক্রেট জায়গায় নিয়ে যায়, যেখানে লাশের শরীর থেকে অর্গান বের করা হয়। সেখানে আরও কয়েকজন গার্ডও ছিল। নৌল একটু আগে যে প্লেয়ারকে বাঁচিয়েছে তার অর্গান বের করার জন্য বেডে তোলা হয়। ঠিক সেই মুহূর্তে নৌল আচমকা গুলি করে সেখানে থাকা সব গার্ডকে মেরে ফেলে। তবে সে সার্জারি ডাক্তারকে বাঁচিয়ে রাখে, কারণ প্লেয়ারটা অতিরিক্ত রক্তক্ষরণে সেন্সলেস হয়ে গিয়েছিল। প্লেয়ারটাকে বাঁচানোর জন্য সে ডাক্তারকে নির্দেশ দেয়। এমনকি নৌল নিজের শরীর থেকে রক্তও ডোনেট করে। অন্যদিকে জুনহো তখনও স্কুইড গেমের প্লেসটা খুঁজে বেড়াচ্ছিল। সে ম্যাপ ধরে আশেপাশের বিভিন্ন দ্বীপ মার্ক করে রাখছিল। তার আর অল্প কয়েকটা জায়গায় খোঁজা বাকি ছিল। যদিও এরই মধ্যে ফ্রন্টম্যানের ইনফর্মার ক্যাপ্টেন পার্ক ফ্রন্টম্যানকে তাদের গতিবিধি সম্পর্কে জানিয়ে দিয়েছে। ফ্রন্টম্যান বিপদ সংকেত দেখে পার্ককে নির্দেশ দিয়েছে সে যেন জুনহো সহ সবাইকেই মেরে ফেলে। যাই হোক, জুনহো ম্যাপ নাড়াচাড়া করছিল, তখন মিস্টার চোই তার কাছে আসে। চোয়ের সন্দেহ গতরাতে ড্রোন অপারেটরের নিখোঁজ হবার পেছনে ক্যাপ্টেন পার্কের হাত রয়েছে, কারণ সে ঘুমাতে যাবার আগে
পার্কের হাতে একটা স্ক্রুড্রাইভার দেখেছিল। জুনহো চোয়ের কথায় বিরক্ত হয়ে বলে, কয়েক বছর আগে সে যখন মৃত্যুশয্যা ছিল তখন ক্যাপ্টেন পার্কই তার জীবন বাঁচিয়েছিল, তাই সে ক্যাপ্টেন পার্ককে বিশ্বাস করে। এটা শোনার পরে চোই নিজের রুমে চলে যায়। এদিকে ইয়নজু, ইয়নসিক এবং জিয়মজার কাছ থেকে গিহান জানতে পারে তাদের গার্ডদের কাছে হেরে যাবার পেছনে দেইহো দায়ী। সে ম্যাগাজিন নিতে এসে আর ফেরত যায়নি, যার কারণে সময় মতো ম্যাগাজিনের সাপ্লাই না থাকায় তাদের লোকেরা সহজেই গার্ডদের কাছে পরাস্ত হয়ে গিয়েছিল। এটা শোনার পর থেকে গিহানের দেইহোর ওপরে ক্ষোভ জন্মায়। সকালে ঘুম ভেঙে দেইহো দেখে গিহান তার দিকে একাধারে তাকিয়ে আছে। তার তাকানো দেখে দেইহো বিচলিত হয়ে পড়ে। এরপর সব প্লেয়ারদের নেক্সট গেমের জন্য প্লেগ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। প্লেগ্রাউন্ডে যাবার পথে তারা দেখতে পায় বিদ্রোহী অনেক প্লেয়ারের লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এগুলো সবার জন্য একটা সিগন্যাল, যাতে কেউ একই ভুল আর না করে। যাই হোক, নতুন প্লেগ্রাউন্ডে একটা বল মেশিন রাখা ছিল। মেশিনের ভেতরে রেড এবং ব্লু রঙের বল ছিল। মেশিনের চাবি ঘোরালে যে কোনো রঙের একটা করে বল বেরিয়ে আসছিল। সব প্লেয়ারদের চাবি ঘুরিয়ে নিজেদের ভাগের বলটা সংগ্রহ করে নিতে বলা হয়। একে একে সবার বল সংগ্রহ করা হয়ে গেলে এই রাউন্ডের গেমের রুলসগুলো বলা হয়। মাস্কড ম্যানেজার জানায় এই গেমের নাম হাইড অ্যান্ড সিক, বাংলায় যেটা লুকোচুরি খেলা আর কি। তো বলের রঙের ওপরে নির্ভর করে প্লেয়ারেরা ব্লু এবং রেড টিমে ভাগ হয়ে যাবে। ব্লু টিমের কাজ হলো প্লেগ্রাউন্ডের কোনো সেফ জায়গায় লুকিয়ে পড়া অথবা কোনো সেফ এক্সিট দিয়ে বেরিয়ে যাওয়া, আর রেড টিমের কাজ হলো ব্লু টিমের প্লেয়ারদের খুঁজে বের করে মেরে ফেলা। যদি রেড টিমের কেউ ব্লু টিমের কাউকে মেরে ফেলে তাহলে সে এই রাউন্ড জিতে যাবে, কিন্তু নির্ধারিত সময়ের ভেতরে রেড টিমের কেউ ব্লু টিমের কোনো প্লেয়ারকে মারতে ব্যর্থ হলে সে এলিমিনেটেড হয়ে যাবে এবং তাকে মেরে ফেলা হবে। আর পুরো খেলাটা শেষ করার জন্য তাদের 30 মিনিট সময় দেওয়া হবে। এছাড়া ব্লু টিমের প্লেয়ারদের একটা করে চাবিও দেওয়া হয়েছিল। এই চাবিগুলো দিয়ে তারা প্লেগ্রাউন্ডের বিভিন্ন দরজা খুলে সামনে এগোতে পারবে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো কোনো দরজা একবার খুললে সেটা আর বন্ধ করা যাবে না। তো এক্ষেত্রে স্বাভাবিক দৃষ্টিতে ব্লু টিমের জন্য সুবিধা হয়ে যাচ্ছে, কিন্তু স্কুইড গেমে তো সবাইকে সমান সুযোগ দেওয়া হয়। এই জন্য রেড টিমের সবাইকে একটা করে ধারালো ছুরি দেওয়া হয়, যাতে তারা ব্লু টিমের প্লেয়ারদের খুঁজে বের করে হত্যা করতে পারে। এবার দুই টিমের প্লেয়ারদের ভেতরে বেশ উত্তেজনা তৈরি হয়ে যায়। কেউ মনে করছিল ব্লু টিমের জন্য খেলাটা সহজ, কারণ তাদের কাছে চাবি আছে, তারা যে কোনো জায়গায় লুকিয়ে সময়টা পার করে দিতে পারবে। আবার কেউ কেউ মনে করছিল রেড টিমের জন্য খেলাটা সহজ, কারণ তাদের হাতে অস্ত্র আছে। এইটুকু জায়গার ভেতরে তারা খুব সহজে ব্লু টিমের প্লেয়ার খুঁজে বের করে মেরে ফেলতে পারবে। তো মাস্কড ম্যানেজার তাদের সুবিধার্থে জানায় কেউ যদি নিজের টিম নিয়ে অসন্তুষ্ট থাকে তবে সে খেলা শুরু হবার আগে অপোজিট টিমের কারোর সাথে নিজের টিম বদলে নিতে পারবে। এই বলে সে প্লেয়ারদের কিছু সময়ের জন্য টিম বদলের সুযোগ দিয়ে চলে যায়। প্লেয়ার মিয়ঙ্গি ব্লু টিমে ছিল এবং জুনহি রেড টিমে ছিল। মিয়ঙ্গি জানত জুনহির পক্ষে কাউকে খুন করা সম্ভব না। জুনহি কাউকে খুন করতে ব্যর্থ হলে তাকে এবং তার গর্ভের সন্তানকে মরতে হবে। এই জন্য মিয়ঙ্গি জুনহির সাথে টিম বদলে নিতে চায়। মিয়ঙ্গির ওপর থেকে জুনহির অভিমান তখনও কাটেনি, তাই সে মিয়ঙ্গির অফার রিজেক্ট করে দেয়। তখন মিয়ঙ্গি বলে, তাহলে খেলা শুরুর পরে আমি তোমার সামনে গিয়ে দাঁড়াবো, তুমি আমাকে মেরে ফেলবে, আমার জীবনের বিনিময়ে তুমি এবং আমাদের সন্তান বেঁচে যাবে। মিয়ঙ্গির কথায় এবার জুনহি বেশ ইমোশনাল হয়ে যায়, তবে টিম বদলের ব্যাপারে সে কোনো মত দেয় না। এদিকে ইয়নসিক ছিল ব্লু টিমে আর তার মা জিয়মজা ছিল রেড টিমে। জিয়মজা বৃদ্ধা মহিলা, সে ইয়াং বয়সে স্বামীর হাতে বেদম মার খেয়েছে, তবুও কখনো টু শব্দটাও করেনি। তার পক্ষে কাউকে খুন করা সম্ভব না, তাই ইয়ংসিক মায়ের সাথে টিম বদলে নিতে চায়। জিয়মজা বলে, ছোটবেলায় পাড়ার ছেলেদের কাছে মার খেয়ে বাড়ি ফিরে ভ্যা ভ্যা করে কাঁদতি, তুই কিভাবে কাউকে খুন করবি? ইয়ংসিক বলে সে যেভাবেই হোক দুর্বল কাউকে খুঁজে খুন করে ফেলবে। এই বলে মাকে ভরসা দিয়ে মায়ের সাথে দল বদলে নেয়। অন্যদিকে দেইহো পড়েছিল ব্লু টিমে। সে জনে জনে ধরে তার সাথে টিম বদলানোর জন্য রিকোয়েস্ট করছিল, কিন্তু কেউ তাকে পাত্তা দিচ্ছিল না। এ সময় সে খেয়াল করে গিহান ছুরি হাতে নিয়ে তার দিকে তাকিয়ে আছে। সে এটা ভেবে আতঙ্কিত হয়ে পড়ে, গিহান নিশ্চয়ই তাকে হত্যা করে বেইমানির প্রতিশোধ নেবে। নিজের উত্তেজনা থামাতে না পেরে সে গিহানের কাছে গিয়ে ঝামেলা শুরু করে দেয়। সে গতরাতে বেইমানি করে কোনো ভুল করেনি, এটাই গিহানের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করছিল, তবে গার্ড এসে তাকে সরিয়ে দেয়। এ সময় মাইকে অ্যানাউন্সমেন্ট করে ব্লু টিমের প্লেয়ারদের ভেতরের প্লেগ্রাউন্ডে যাবার নির্দেশ দেওয়া হয়। সবাই ভেতরে ঢুকছিল,
তখন লাস্ট মুহূর্তে অভিমান ভেঙে জুনহি মিয়ঙ্গির কাছে গিয়ে টিম চেঞ্জ করে নেয় এবং ব্লু টিমের সাথে ভেতরে ঢুকে যায়। ব্লু টিমের সবার ভেতরে ঢোকা হয়ে গেলে তাদের লুকানোর জন্য 2 মিনিট সময় দেওয়া হয়। 2 মিনিট শেষ হলে এবার রেড টিমকেও ভেতরে ঢোকার পারমিশন দেওয়া হয় এবং সবাই হুড়মুড়িয়ে ভেতরে ঢুকতে শুরু করে। রেড টিম ভেতরে ঢোকার পরে 30 মিনিটের কাউন্টডাউন শুরু হয়। প্লেগ্রাউন্ডে ছোট ছোট অনেকগুলো চেম্বার ছিল। রেড টিম এসব চেম্বারগুলোতে ব্লু টিমের প্লেয়ারদের খুঁজতে শুরু করে। ছোট ছোট চেম্বারগুলোতে কয়েকটা করে দরজা ছিল। একটা দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে বের হবারও পথ ছিল। ইয়নজু, জুনহি এবং জেওমজাকে নিয়ে সেফ এক্সিট খোঁজার চেষ্টা করতে থাকে। এ সময় সে খেয়াল করে তাদের সবাইকে চাবি দেওয়া হলেও চাবিগুলোর শেপ একরকম না। সবগুলো চাবি মিলিয়ে মোট 3টা শেপ আছে, সার্কেল, ট্রায়াঙ্গেল এবং স্কোয়ার। পাশাপাশি দরজাগুলো লকেও একই সিস্টেম। কোনো দরজার লক সার্কেল শেপের চাবি দিয়ে খুলবে, কোনোটা ট্রায়াঙ্গেল শেপ, আবার কোনোটা স্কোয়ার শেপের চাবি দিয়ে খুলবে। যাই হোক, ভাগ্যক্রমে ইয়নজু, জেওমজা এবং জুনহি 3 জনের কাছে 3 রকমের শেপের চাবি ছিল, তাই তারা যে কোনো চেম্বারের দরজা খুলে একদিক থেকে অন্যদিকে যেতে পারছিল। এদিকে গিহান ব্লু টিমের একজনকে ধরে ফেলে, তবে সে তাকে না মেরে ছেড়ে দেয়, কারণ গিহান শুধুমাত্র দেহকে খুঁজে বেড়াচ্ছিল। গত রাতের গাদ্দারির কারণে সে দেহকে মেরে প্রতিশোধ নিতে চায়। আরেকদিকে মিয়ঙ্গি এবং নামগো মিলে ব্লু টিমের একজনকে ধরে ফেলে। মিয়ঙ্গির বুদ্ধিমতে তারা দুজনে মিলে প্লেয়ারটাকে মেরে ফেলে যাতে তারা এই রাউন্ডে পাস করতে পারে। অন্যদিকে ইয়নজু, জুনহি এবং জেওমজা পালানোর সময়ে জুনহি সিঁড়িতে উঠতে গিয়ে পা মচকে পড়ে যায়। তখনই একজন রেড টিমের প্লেয়ার সেখানে চলে আসে, তবে ইয়নজু রেড টিমের প্লেয়ারটাকে মেরে ধরাশয়ী করে ফেলে এবং ওদের নিয়ে উপরের দিকে পালাতে যায়। তার একটা ঘরের ভেতরে লুকায়। এ সময় জুনহির হঠাৎ প্রসব বেদনা শুরু হয় এবং জল ভাঙতে শুরু করে। জেওমজা লক্ষণ বুঝতে পেরে দ্রুত তার বাচ্চা ডেলিভারি করতে শুরু করে, আর ইয়নজু দরজার কাছে দাঁড়িয়ে পাহারা দিতে থাকে। অন্যদিকে ভণ্ডতান্ত্রিক সিওনিয়াও পালাতে পালাতে ভাগ্যক্রমে একটা ঘরে ঢুকে পড়ে। এই ঘরে ছিল এক্সিট পয়েন্ট। একটা দরজা খুললেই সে বাইরে বেরিয়ে যেতে পারবে, কিন্তু দরজা খুলতে গিয়ে দেখা যায় এই দরজায় 3টা লক আছে। এই দরজার লক খুলতে 3 শেপের চাবি লাগবে, তাই সিওনিয়াও বাইরে এসে একটা তীর চিহ্ন দিয়ে রাখে যাতে পথ ভুলে না যায়। এরপরে চাবি খুঁজতে গিয়ে সে জংডের গলায় বাকি 2টা শেপের চাবি ঝুলে থাকতে দেখে। জংডে মরে পড়েছিল দেখে সে চাবি 2টা টান মারছিল। তখনই জংডে জেগে ওঠে। আসলে হারামি লোকটা এতক্ষণ মরার ভ্যাগ ধরে শুয়েছিল। তো সিওনিয়াও তাকে জানায় সে এক্সিট পয়েন্ট পেয়ে গেছে। এই বলে সে জংডেকে সাথে করে ওই ঘরটাতে আবারও যায়। সিওনিয়ানের চাবির পাশাপাশি জংডে নিজের কাছে থাকা চাবি দুটো দিয়ে দরজাটা খুলে ফেলে। এরপরে জংডে তার শয়তানি স্বভাববশত সিওনিয়াওকে ঘরের ভেতরে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং একাই বাইরে চলে যায়। সিওনিয়াও নিরুপায় হয়ে ভেতর থেকে জংডেকে গালমন্দ করতে থাকে। এই সময় সেই ঘরে রেড টিমের মিনসু চলে আসে এবং সিওনিয়াও মিনসুর হাতে মারা যায়। এদিকে জুনহি একটা ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দেয়। এই যেন রক্তাক্ত ভূমিতে গজিয়ে ওঠা রক্তকবরী। জিওমজার চুলের খোপায় একটা ধারালো অস্ত্র লুকানো ছিল, সেটা দিয়ে সে বাচ্চার নাড়ি কাটে এবং জুনহির কোলে বাচ্চাটা তুলে দেয়। জুনহি বিস্মিত হয়ে ফুলের মতো বাচ্চাটার দিকে তাকিয়ে থাকে। এ সময় সেখানে রেড টিমের একজন চলে আসে, তবে এবারও ইয়নজু শিল্ড হয়ে তাকে প্রতিহত করে ওদের বাঁচিয়ে দেয়। ইয়নজু লোকটার সাথে ফাইট করতে করতে পাশের একটা ঘরে চলে এসেছিল। এই ঘরেই এক্সিট পয়েন্ট ছিল। ইয়নজুর কাছে যেহেতু 3টা শেপেরই চাবি ছিল, তাই সে সহজেই দরজাটা খুলে ফেলে। সে চাইলে একা বাইরে বেরিয়ে যেতে পারত, কিন্তু তা না করে সে আবারও জেওমজা এবং জুনহির কাছে যায় যাতে তাদেরকেও সে বাঁচাতে পারে। কিন্তু হঠাৎ পেছন থেকে মিয়ঙ্গি তাকে ছুরি ঢুকিয়ে দেয়। ইয়নজু এতক্ষণ মিয়ঙ্গির গার্লফ্রেন্ড এবং বাচ্চাকে প্রোটেক্ট করলো, অথচ আবার তার হাতেই ইয়নজুকে মরতে হলো। জুনহি এই দৃশ্য দেখে নির্বাক হয়ে মিয়ঙ্গির দিকে ঘৃণা ভরে তাকিয়ে থাকে। জুনহির কোলের সদ্য জন্মানো বাচ্চাকে দেখে মিয়ঙ্গিও বাকরুদ্ধ হয়ে যায় এবং ওখান থেকে চলে যায়। ইয়নজুর মৃত্যুতে জেওমজা এবং জুনহি প্রচণ্ড কষ্ট পায়। অন্যদিকে তন্ন তন্ন করে খোঁজার পরে গিহান দেইহোকে পেয়ে যায়। দেইহো প্রথমে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সাফাই গাইতে শুরু করে। এতে গিহানের মন কিছুটা নরম হয়, আর এই সুযোগেই দেইহো তার উপরে অ্যাটাক করে দেয়। তাই এবার আর গিহান তাকে কোনো ছাড় না দিয়ে তাকে মেরে ফেলে, কারণ গতরাতে দেইহো সঠিক সময়ে ম্যাগাজিনগুলো পৌঁছে দিলে তারা হয়তো গার্ডদের পরাস্ত করে যুদ্ধে জিতে যেত। সেই সাথে এই নৃশংস গেমটাকেও বন্ধ করে দেওয়া যেত। এই জন্য দেইহুর অপরাধের শাস্তি হিসেবে গিহান তাকে মেরে ফেলে
এবং গেমের রুলসও কমপ্লিট করে ফেলে। এদিকে জিয়মজা কষ্ট সামলে নিয়ে ইয়ঞ্জুর গলা থেকে চাবি 3টি খুলে নেয়। ইয়ঞ্জুর কথা মতো আশেপাশে খুঁজতেই তারা এক্সিট রুমটা পেয়ে যায়। জিয়মজা জুনহিকে নিয়ে বাইরে বের হবে। এই সময় সেখানে তার ছেলে ইয়ংসিক চলে আসে। ইয়ংসিক এখন পর্যন্ত কাউকেই হত্যা করতে পারেনি, আর মিনিট খানেকের ভেতরে সে যদি কাউকে হত্যা না করে তাহলে গার্ডেরা তাকেই মেরে ফেলবে। ইয়ংসিক জুনহিকে মেরে নিজের টাস্ক কমপ্লিট করতে চাইছিল, কিন্তু জিয়মজা তাকে বাধা দিয়ে বলে, তুই আমাকে মেরে ফেল, আমার অনেক বয়স হয়েছে, আমি যথেষ্ট বেঁচেছি, আমার আর না বাঁচলেও হবে, তুই আমাকে খুন করে নিজের টাস্ক কমপ্লিট কর। নিজের মাকে নিজের হাতে খুন করার সাহস ইয়ংসিকের ছিল না, তাই মাকে ধাক্কা দিয়ে সরিয়ে সে জুনহির সামনে গিয়ে দাঁড়ায়। ইয়ংসিক জুনহিকে হত্যার জন্য ছুরি তুলতেই এ সময় জিয়মজা তার লুকানো অস্ত্রটা ইয়ংসিকের পিঠে ঢুকিয়ে দেয়। জুনহি এবং বাচ্চাটাকে বাঁচাতে জিয়মজা নিজের একমাত্র ছেলেকে স্যাক্রিফাইস করে। সেই সাথে এই রাউন্ডের গেমটাও কমপ্লিট হয়ে যায়। এদিকে গিহান অনুশোচনায় সুইসাইডের চেষ্টা করে, কিন্তু গার্ড এসে তাকে আটকে দেয়। এত সহজে তাকে ওরা মরতে দেবে না। যাই হোক, স্কুইড গেম এনজয় করার জন্য গেমের সমস্ত হোস্ট বা ভিআইপিরাও এসেছিল। তবে এক্সট্রা থ্রিল নিতে তারা এই রাউন্ডে গার্ডের পোশাক পরে তাদের ভেতরেই ছিল। এই রাউন্ড শেষে এলিমিনেটেড হয়েও বেঁচে যাওয়া প্লেয়ারদের তারা খুব আনন্দের সাথে গুলি করে মেরে ফেলে। এরপরে নিজেদের আসল রূপে ফিরে আসে। এদিকে রাউন্ড ক্লিয়ার করা সবাই এক এক করে গণরুমে ফিরে আসে। নামগুর কাছে একটা ক্রুশ ছিল। এই ক্রুশের ভেতরে কয়েকটা ড্রাগের ট্যাবলেট ছিল। ক্রুশটা সে গত সিজনে মরে যাওয়া প্লেয়ার থানোসের কাছ থেকে পেয়েছিল, তো সে এই ক্রুশের ভেতরে থাকা ড্রাগ সেবন করত। খেলা চলাকালীন সময়ে সে ক্রুশটা হারিয়ে ফেলেছে, যার কারণে সে নেশার তাড়নায় ছটফট করছিল। সে বাইরে গিয়ে ওটা খোঁজার জন্য ছটফট করতে শুরু করে, তবে গার্ডেরা নিয়ম মেনে তাকে আর বাইরে যেতে দেয় না। যদিও নামগুয়ের ক্রুশটা মিনসু কুড়িয়ে পেয়েছে। মিনসু অতি ভদ্র এবং হার্মলেস একটা ছেলে, তার পক্ষে কাউকে খুন করাও সম্ভব না। এই জন্য সে একটা ড্রাগের ট্যাবলেট সেবন করেছিল। এটার প্রভাবেই সে এই রাউন্ডে সিয়ন নিয়াওকে খুন করে রাউন্ড ক্লিয়ার করেছিল। যাই হোক, একটু পরে গার্ডেরা এসে চতুর্থ রাউন্ড শেষে ফলাফল জানায়। এই রাউন্ডে 35 জন এলিমিনেটেড হয়ে গেছে এবং টিকে আছে 25 জন। এতে মোট প্রাইজ মানি দাঁড়িয়েছে 43.1 বিলিয়নে, যেটা প্রত্যেকের ভাগে পড়েছে 1.724 বিলিয়ন করে। এরপরে প্লেয়ারেরা খেলবে নাকি বাড়ি চলে যাবে এটা নির্ধারণের জন্য রাউন্ড শেষে ভোটাভুটি শুরু করা হয়। এদিকে নোউইলের রেস্কিউ করা প্লেয়ারটার জ্ঞান ফিরে আসে। তখন সে ডাক্তারকে মেরে ফেলে, আর প্লেয়ারটাকে একজন গার্ডের ড্রেস এবং মাস্ক পরিয়ে দিয়ে তাকে নিয়ে রেস্ট হাউসের দিকে ঢুকে পড়ে। অন্যদিকে জুনহো তার টিম নিয়ে আবারও সাগরে নেমে পড়ে। তারা ড্রোন দিয়ে আশেপাশের এলাকা খুঁজে দেখছিল। এ সময় জুনহোর কাছে চোইয়ের ফোন আসে। চোই জানায় সে ক্যাপ্টেন পার্কের এলাকায় খোঁজখবর নিয়েছে। এখানে কেউই তাকে চেনে না, কেউ তার বাড়ির ঠিকানা এমনকি পরিবারের ব্যাপারেও কিচ্ছু জানে না। তাই সে জুনহোকে ক্যাপ্টেন পার্কের কাছ থেকে সাবধানে থাকতে বলে। এরপরে চোই খুঁজে খুঁজে পার্কের বাড়িটা বের করে। চোইয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে অনুচিতভাবে কারো বাড়িতে ঢুকতে বারণ করে, তবুও সে ভেতরে ঢুকে যায়। বাড়িতে একটা কুকুর দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। পার্কের বাড়িতে চোই একটা ফটো পেয়ে যায়। ফটোতে ক্যাপ্টেন পার্ক এবং স্কুইড গেমের প্লেয়ার খোঁজার সেই রিক্রুটারকে একসাথে দেখা যাচ্ছিল। এটা দেখেই চোই শিওর হয়ে যায় ক্যাপ্টেন পার্কও স্কুইড গেমের লোক। এ সময় হঠাৎ পার্কের কুকুরটা দড়ি ছিঁড়ে চলে আসে এবং চোইয়ের ওপরে অ্যাটাক করে। তাই বাধ্য হয়ে চোই কুকুরটাকে গুলি করে মেরে ফেলে। তবে কুকুরের হাত থেকে বেঁচে গেলেও এ সময় পুলিশ চলে আসে এবং তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এদিকে ভিআইপিরা প্লেয়ারদের ভোটাভুটি নিয়ে খুবই উৎসুক ছিল। প্রতি রাউন্ড শেষে এত টাকা পেয়েও প্লেয়ারেরা অতি লোভে আবারও গেমের পক্ষে ভোট দেয়। এটা দেখে তারা খুবই আনন্দ পায়। তো ভোট শুরু হলে ম্যাক্সিমাম প্লেয়ার ভোটের পক্ষে ভোট দিচ্ছিল। তাই জিয়মজা সবাইকে অনুরোধ করে বলে জুনহি এবং তার বাচ্চারার কথা ভেবে অন্তত তারা যেন গেমটা বন্ধের পক্ষে ভোট দেয়। তাদের নিজেদের টাকা কম পড়লে প্রয়োজনে জিয়মজার টাকা নিয়ে নিক, তবুও তারা গেমটা বন্ধ করুক। কিন্তু কেউই তার অনুরোধকে তোয়াক্কা করে না। আরও টাকার লোভে অনর্গল গেমের পক্ষে ভোট পড়তে থাকে এবং শেষ পর্যন্ত গেমটা কন্টিনিউ রাখা হয়। এদিকে সার্জারি রুমের ঘটনাটা মাস্ক অফিসার জেনে যায় এবং ইনকোয়ারি শুরু করে। সে জানতে পারে এর পেছনে নোউল জড়িত। তবে ততক্ষণে নোউল তার রুমে পৌঁছে গিয়েছিল। নোউল মাস্ক অফিসারের দিকে গান পয়েন্ট করে বলে আগামীকাল তাকে এবং 16 নম্বর গার্ডকে যেন বাইরে ডিউটিতে পাঠানো হয়। মাস্ক অফিসার বলে এখান থেকে পালানো সম্ভব না। নোউল থ্রেট দিয়ে বলে ভিআইপিরা অলরেডি এখানেই আছে, তাই তাদেরকে এখান থেকে যেতে না দিলে সে এবার ভিআইপিদের পেছনে লাগবে।
তো মাস্ক অফিসার এবং নোয়েলের কথা মেনে নেয়। রাতে ক্লান্ত হয়ে জুনহি এবং বাচ্চাটা ঘুমিয়ে পড়ে। জিয়মজা সারাক্ষণ তাদের খেয়াল রাখছিল। গিহান তখনও খাওয়া দাওয়া না করে হতাশ হয়ে বসেছিল। সে ভোটাভুটিতেও অংশ নেয়নি। জিয়মজা গিহানের কাছে গিয়ে বলে গিহানের এত অনুশোচনার প্রয়োজন নেই, সে কোনো ভুল করেনি, সে যা করেছে সবাইকে বাঁচানোর জন্যই করেছে। এরপর জিয়মজা ছেলের গল্প বলা শুরু করে। ইয়ংসিক খুবই আদর্শবান ছেলে ছিল, কিন্তু ব্যবসায় লস খেয়ে সে বিগড়ে যায়। এরপর সে জুয়া খেলে সর্বস্ব হারিয়ে ফেলে। একদিন সে মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফেরায়। জিয়মজা তাকে অনেক গালমন্দ করে উল্টাপাল্টা কথা বলেছিল, এমনকি ছেলের মৃত্যু কামনাও করেছিল, যার কারণে সেদিন রাতেই ইয়ংসিক ঘুমের ওষুধ খেয়ে সুইসাইডের চেষ্টা করে। মুমূর্ষু ছেলেকে ঠেলাগাড়িতে করে নিয়ে যাবার সময়ে জিয়মজা বারবার প্রার্থনা করছিল সৃষ্টিকর্তা যেন এবারের মতো ইয়ংসিককে বাঁচিয়ে দেয়, তাহলে সে আর কখনই ছেলের মৃত্যু কামনা করবে না। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস, আজ সেই ছেলেকে জিয়মজা নিজের হাতেই মেরে ফেলল। জিয়মজা গিহানকে রিকোয়েস্ট করে সে যেন জুনহি এবং তার বাচ্চাটাকে বাঁচানোর জন্য ব্যবস্থা নেয়। গিহান ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল, তাই সে জানায় সে কারো দায়িত্ব নিতে পারবে না। জিয়মজা বোঝায় তারা নিজেরা না হয় টাকার জন্য এখানে এসেছে, কিন্তু বাচ্চাটা তো আর টাকার জন্য আসেনি। সে এই মৃত্যুপুরীতে জন্মাতে চায়নি, তাই বাচ্চাটাকে প্রোটেক্ট করা তাদের দায়িত্ব। জিয়মজা গিহানের হাত পা ধরে তাকে অনুরোধ করে সে যেন যেভাবেই হোক বাচ্চাটাকে বাঁচায়। এরপর সে নিজের জায়গায় চলে যায়। মাঝরাতে হঠাৎ সাইরেন বেজে ওঠে এবং কফিন নিয়ে কয়েকজন গার্ড চলে আসে। সবাই ভাবছিল এত রাতে আবার কে মরল। তখন গিহান ঘাড় ঘুরিয়ে দেখে জিয়মজা গলায় ফাঁস দিয়ে সুইসাইড করেছে। ছেলেকে হত্যার অনুশোচনা নিয়ে সে বাঁচতে পারবে না, এই জন্য সেও মৃত্যুর পথ বেছে নিল। যাই হোক, সকালে প্লেয়ারদের পঞ্চম রাউন্ডের জন্য প্লেগ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। জিয়মজার মৃত্যুতে গিহানের বেশ খারাপ লাগছিল, তাই সে জিয়মজার লাস্ট রিকোয়েস্টটা রাখার জন্য জুনহির বাচ্চাটাকে প্রোটেক্ট করার সিদ্ধান্ত নেয়। জুনহির পায়ে গত রাতের চোটে বেশ ইনজুরি হয়েছিল, সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। গিহান জুনহির কাছ থেকে বাচ্চাটাকে নিজের কোলে নেয় যাতে বাচ্চাটা একটু সেফ থাকতে পারে। ভিআইপিরা পঞ্চম রাউন্ডের গেম দেখার জন্য একদম মুখিয়ে ছিল। একজন ভিআইপি প্রপোজাল দেয় তারা যদি বাচ্চাটাকেও এই গেমে পার্টিসিপেট করে দেয় তাহলে গেমটা আরো মজাদার হয়ে যাবে। বাচ্চাটার মা বাচ্চাটাকে বাঁচানোর জন্য কি স্ট্রাগল করবে এটা দেখে তারা খুবই আনন্দ পাবে। তো সবাই প্লেগ্রাউন্ডে গিয়ে দেখতে পায় এই জায়গাটা অনেক উঁচু, এপার থেকে ওপারে যাবার জন্য জাস্ট একটা চিকন সাঁকো রয়েছে। সাঁকোর দুই প্রান্তে দুটো পুতুল দাঁড়িয়ে আছে, তাদের এই পাশ থেকে সাঁকো দিয়ে অপর পাশে পৌঁছাতে হবে। মাইকে অ্যানাউন্সমেন্ট করে জানানো হয় এই গেমটার নাম জাম্প রোপ, আমাদের বাংলায় যেটাকে দড়ি খেলা বা দড়িঝাঁপ বলা হয়। তো এই দুটো বিশাল রোবোটিক পুতুলের হাতে একটা দড়ি ধরা আছে। এই দড়িটার প্রতি মুহূর্তে সাঁকোর ওপর দিয়ে দোল খেলবে। প্লেয়ারদের কাজ হলো এই দড়ির ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে এই ব্রিজটা পার হওয়া। তারা যদি সঠিক মুহূর্তে লাফ দিতে ব্যর্থ হয় তাহলে দড়িতে বাড়ি খেয়ে একদম নিচে পড়ে মরে যাবে। প্লেয়ারেরা এই পাশ থেকে ও পাশে যাবার জন্য 20 মিনিট সময় পাবে। এই সময়ের ভেতরে কেউ ওই পাশে যেতে ব্যর্থ হলে সেও মরে যাবে। তো এরপরে 20 মিনিটের কাউন্টডাউন শুরু হয়ে যায়। গিহান জুনহির পা চেক করে দেখে বাজে অবস্থা, সে কোনোভাবেই দড়ি লাফিয়ে ওপারে যেতে পারবে না। জুনহি তো দূরে থাক, যারা সুস্থ প্লেয়ার ছিল তারাও পার হবার সাহস পাচ্ছিল না। দড়িটা এত দ্রুত দুলছিল যে এই ব্রিজ পার হওয়া প্রায় অসম্ভব। এ সময় মিনসু ভয়ে অস্থির হয়ে যায়। সে ক্রুজটা খুলে দেখে ভেতরে জাস্ট একটা ড্রাগের ট্যাবলেট আছে। ট্যাবলেটটা বের করে নিয়ে সে ক্রুজটা নামগুকে দেখিয়ে ব্রিজের ওপরে ছুঁড়ে মারে। ড্রাগের নেশায় মত্ত হয়ে নামগু লাফিয়ে লাফিয়ে প্রায় অর্ধেক ব্রিজ পার হয়ে ক্রুজটা উদ্ধার করে, কিন্তু ক্রুজ খুলেই দেখে ভেতরে ট্যাবলেট নেই। এতে তার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং দড়ির আঘাতে সে নিচে পড়ে মরে যায়। এরপরে গিহান ব্রিজ পার হবার সিদ্ধান্ত নেয়, তবে সে বাচ্চাটাকে সহ ব্রিজ পার হবে। জুনহি নিজের জার্সি খুলে বাচ্চাটাকে জার্সির ভেতরে আটকে গিহানের গলার সাথে বেঁধে দেয়। এরপরে গিহান ব্রিজের ওপরে ঝাঁপ দেয়। সে খুব সাবধানে এবং বেশ কষ্টে ব্রিজটা পার হতে সক্ষম হয়। ব্রিজ পার হয়ে গিহান জুনহিকে অপেক্ষা করতে বলে। সে আবারও ফিরে গিয়ে জুনহিকে পার করে আনবে, কিন্তু ততক্ষণে বাকি পার্টিসিপেন্টরাও ব্রিজের উপরে উঠে এসেছিল, তাই ওরা পার না হওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই। গিহানের পরে আরেকজন পার্টিসিপেন্ট পার হয়ে যায়, তবে সে আবার শয়তানি শুরু করে। সে ব্রিজের মাথায় দাঁড়িয়ে থাকে এবং যেই পার হয়ে আসে তাকে লাথি বা ধাক্কা মেরে ফেলে দিতে থাকে যাতে তার প্রাইজ মানির টাকা বেড়ে যায়। এই বদমাসটার ভয়ে অন্য পার্টিসিপেন্টরা এগিয়ে আসার সাহস পাচ্ছিল না, এতে অনেক সময় নষ্ট হচ্ছিল।
তাই গিহান তাকে হুমকি ধামকি দিয়ে সরিয়ে দেয় এবং বাকিদের পার হয়ে আসার সুযোগ দেয়। সবাই পার হলেও জুনহি গিহানের জন্য অপেক্ষা করছিল। মিয়ঙ্গি তখন তার কাছে গিয়ে আলগা পিরিত দেখিয়ে বলে, চলো তুমি আমার সাথে পার হও। জুনহি ঘৃণা ভরে মিয়ঙ্গিকে বলে, তুমি ইয়ঞ্জুকে কেন মারলে? তুমি কি জানো ও কতবার আমাকে এবং আমার বাচ্চাকে বাঁচিয়েছে? অথচ তুমি আমার দেওয়া ছুরি দিয়েই তাকে হত্যা করলে। মিয়ঙ্গি বোঝানোর চেষ্টা করে সে না জেনে এটা করেছে। সে শুধুমাত্র জুনহি এবং বাচ্চাটাকে প্রোটেক্ট করতে চেয়েছিল আর এখান থেকে বেরিয়ে সুন্দর জীবন গড়তে চেয়েছিল। মিয়ঙ্গি আবারও জুনহিকে পার করতে চাইলে এবার জুনহি নিজের পায়ের অবস্থা মিয়ঙ্গিকে দেখায়। জুনহির পায়ের অবস্থা দেখে মিয়ঙ্গির হাওয়া বেরিয়ে যায়। সে স্বার্থপরের মতো একাই ব্রিজ পার হয়ে ওপারে চলে যায়। এভাবে অনেকে পার হয়ে আসে, আবার অনেকেই মারা পড়ে। অনেকে পার হয়ে আসায় সেই বদমাসটা এবার রেগে গিয়ে গিহানকে অ্যাটাক করে। তাই গিহান নিজেকে ডিফেন্ড করতে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সে মরে যায়। সবশেষে ড্রাগের লাস্ট ট্যাবলেটটা সেবন করে মিনসু পার হয়ে যায়, কিন্তু ততক্ষণে আর মাত্র 1 মিনিট সময় বাকি ছিল। তবুও গিহান এই সময়ের ভেতরে জুনহিকে পার করে আনতে চাইছিল। জুনহি জানতো এটা একদমই অসম্ভব। এটা করতে গেলে গিহানও মারা যাবে। তাই জুনহি নিজেকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। মরার আগে সে গিহানকে নিজের বাচ্চার দায়িত্ব দিয়ে যায়। এদিকে মার্কস অফিসার নৌল এবং অন্য প্লেয়ারটাকে বাইরে ডিউটিতে পাঠায়। সে নৌলকে গতরাতে খাবারের ভেতরে করে বাইরের গেটের চাবিও দিয়েছিল। তাই যে পথ দিয়ে তারা অর্গান স্মাগলিং করত, নৌল সেই পথ দিয়ে বাইরে পালিয়ে যায়। অন্যদিকে পঞ্চম রাউন্ড শেষ করে প্লেয়ারেরা গণরুমে ফিরে আসে। ভিআইপিরা আলোচনা শুরু করে, জুনহি তো মরে গেছে, এখন তারা বাচ্চাটাকে নিয়ে কি করবে? কেউ কেউ বাচ্চাটাকে মেরে ফেলতে বলে, আবার কেউ কেউ সাজেশন দেয় তারা বাচ্চাটাকে প্লেয়ার হিসেবে কাউন্ট করবে। শেষের ফ্রন্টম্যান সাজেশন দেয় বাচ্চাটার গায়ে যেহেতু 222 নম্বর জার্সি আছে, তাই তারা বাচ্চাটাকে জুনহির জায়গায় 222 নম্বর প্লেয়ার হিসেবে কাউন্ট করবে। এতে গেমটা আরও ইন্টারেস্টিং হবে ভেবে ভিআইপিরা সম্মতি দিয়ে দেয়। একটু পরে গার্ডেরা এসে পঞ্চম রাউন্ডের ফলাফল ঘোষণা করে। এই রাউন্ডে 16 জন এলিমিনেটেড হয়ে গেছে। ফলে বাচ্চাটা সহ টিকে আছে 9 জন প্লেয়ার। তাদের জন্য জমা হয়েছে 44.7 বিলিয়ন প্রাইজ মানি। তারা প্রত্যেকে পাবে 4.96 বিলিয়ন করে। বাচ্চাটাকেও প্লেয়ার হিসেবে ধরা হচ্ছে। এটা শুনে বাকিরা হইচই শুরু করে দেয়। তারা প্রাণ বাজি রেখে খেলে এতদূর এসেছে, অথচ বাচ্চাটা না খেলে মায়ের পেট থেকে বেরিয়েই প্রায় 5 বিলিয়ন পেয়ে যাচ্ছে। এটা নিয়ে তারা দ্বিমত পোষণ করে। বাচ্চাটার জন্য তাদের মাথাপিছু 700 মিলিয়ন করে কমে যাচ্ছে। এটা তারা মানতে পারছিল না। এই জন্য তারা বাচ্চাটাকে মেরে ফেলার জন্য তেড়ে যায়। তবে গার্ডেরা তাদের থামিয়ে বলে, এখন থেকে গেমের বাইরে আর কাউকে হত্যা করা যাবে না। তারা এবার থেকে ফেয়ার প্লে নিশ্চিত করবে। তো পঞ্চম রাউন্ড ক্লিয়ার করে ফাইনাল রাউন্ডে পৌঁছানোর জন্য গার্ডেরা সব পার্টিসিপেন্টকে ভালো ড্রেস এবং ভালো খাবার উপহার হিসেবে দেয়। এদিকে চোইকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশকে সমস্ত ঘটনা বলে দেয়, কিন্তু পুলিশ তার এই আজগুবি কথাবার্তা বিশ্বাস করছিল না। এক পর্যায়ে পুলিশ ক্যাপ্টেন পার্ককে ফোন করে এবং জানায় চোই নামের একজন তার বাড়িতে চুপি চুপি ঢুকেছিল। সে চোইকে চেনে কিনা। চোইয়ের নাম শুনে পার্ক চমকে ওঠে এবং বুঝে যায় চোই তার আসল পরিচয় জেনে গিয়েছে। সে পুলিশকে বলে দেয় চোইকে সে চেনে না। তখন চোই আবার পুলিশের কাছ থেকে নিজের মোবাইলটা কেড়ে নিয়ে দৌড় দেয় এবং দ্রুত জুনহোকে ফোন দিয়ে পার্কের সিক্রেট জানিয়ে দেয়। পার্কও অবশ্য ততক্ষণে অ্যাকশন শুরু করে দিয়েছিল। সে একটা রাইফেল দিয়ে জুনহোর ক্রুয়ের সবাইকে মেরে ফেলে। শেষে শুধু একজন স্পেশাল ফোর্সের এজেন্ট বেঁচে ছিল। পার্ক তাকে জুনহো কোথায় আছে জিজ্ঞেস করে। ঠিক তখনই পেছন থেকে জুনহো পার্ককে অ্যাটাক করে। এরপর জুনহো পার্কের কাছে স্কুইড গেমের প্লেসের ব্যাপারে জানার চেষ্টা করে, কিন্তু পার্ক মুখ না খুলেই মারা যায়। অন্যদিকে সব প্লেয়ারকে স্যুটবুট পরিয়ে খেতে দেওয়া হয়। অনেকদিন পরে সুস্বাদু খাবার পেয়ে সবাই মন ভরে খেতে শুরু করে। শুধু গিহানের গলা দিয়ে খাবার নামছিল না। তারা বাচ্চাটার জন্য দুধের ব্যবস্থা করে। খাওয়া শেষ হলে মাস্ক ম্যানেজার জানায় এবার তাদের নেক্সট রাউন্ডের খেলা হবে কিনা এই ব্যাপারে ভোট গ্রহণ শুরু হবে। সে নেক্সট রাউন্ডের ব্যাপারে কিছুটা হিন্টসও দেয়। সে জানায় নেক্সট রাউন্ডে কে এলিমিনেটেড হবে সেটার ব্যাপারে প্লেয়ারেরাই সিদ্ধান্ত নেবে। তাদের ভেতর থেকে মিনিমাম 3 জন এলিমিনেটেড হলেই বাকিরা উইনার হিসেবে কাউন্ট হবে। তবে তারা চাইলে 3 জনের বেশি প্লেয়ারকেও এলিমিনেটেড করতে পারে। এতে তাদের প্রাইজ মানিটা বেড়ে যাবে, এই আর কি। তো এবার ভোট শুরু হয়। প্রথমে গিহান গেম বন্ধের পক্ষে ভোট দেয়, কিন্তু এতে কাজ হয় না। 2-1 বাদে বাকি সবাই গেম চালিয়ে যাবার পক্ষে ভোট দেয়। তাই গেমটা ফাইনাল রাউন্ডেও কন্টিনিউ রাখা হয়। এদিকে নৌল 16 নম্বর গার্ডের ড্রেস পরার প্লেয়ারটাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল।
তখন তার কাছে মাস্ক অফিসারের ফোন আসে। মাস্ক অফিসার বলে নোউল বেশি দূর পালিয়ে যেতে পারবে না, তাই তার প্লেয়ারটাকে আবারও ফিরিয়ে দেওয়াটাই বেটার। নোউল সেটা মানতে না চাইলে মাস্ক অফিসার এবার ডেটাবেস থেকে ওই প্লেয়ারের তথ্য বের করে। প্লেয়ারটার নাম পার্ক গিয়ংসিউক। তার সাথে নোউলের কি কানেকশন এটা সে বুঝতে পারে না। তবে দর্শক, কানেকশনটা আমি আপনাদের বলে দিচ্ছি। সিজন 2-তে নোউল যে শিশু পার্কে পার্ট টাইম চাকরি করত, সেই শিশু পার্কে স্কেচ এঁকে জীবিকা নির্বাহ করত গিয়ংসিউক। গিয়ংসিউকের একটা বাচ্চা মেয়ে ছিল যার নাম নাইয়ন। নাইয়নের ব্লাড ক্যান্সার ছিল। নাইয়নকে দেখে নোউলের নিজের মেয়ের কথা মনে পড়ত। তো গিয়ংসিউক বাচ্চার চিকিৎসার খরচ জোগাতেই এই গেমে পার্টিসিপেট করতে এসেছিল। গিয়ংসিউক যখন রেড লাইট গ্রিন লাইট গেম খেলছিল তখন নোউল তাকে দেখে চিনতে পারে। এই জন্যই সেদিন বিদ্রোহের পরে নোউল তাকে না মেরে বাঁচিয়ে রেখেছিল। নোউল চায় গিয়ংসিউক যেন নিজের মেয়ের কাছে ফিরে যেতে পারে, এই জন্য তাকে বাঁচানোর চেষ্টা করছে। যাই হোক, স্কুইড গেমের কন্ট্রোলারদের কাছে প্রতিটা প্লেয়ার এবং স্টাফের সমস্ত ডিটেলস থাকতো। তাই মাস্ক অফিসার জানতে পারে গিয়ংসিউকের মেয়ে নাইয়ন সোইয়ন হাসপাতালের শিশু ক্যান্সার বিভাগে 4104 নম্বর রুমে ভর্তি আছে। এটা শোনার পরে নোউল বুঝতে পারে এদের কাছ থেকে পালাতে হলে আগে ওদের স্টোরেজ করে রাখা ডেটাগুলো ধ্বংস করতে হবে। তাই সে গিয়ংসিউককে টলার নিয়ে দূরে চলে যেতে বলে, আর সে নিজে আবার ওই স্কুইড গেমের প্লেসে চলে যায় এবং পেছনের এক্সস্ট ফ্যানের ভেতর দিয়ে ভেতরে ঢোকে। অন্যদিকে প্লেয়ারেরা যুক্তি করছিল আগামীকাল তারা কাদেরকে এলিমিনেট করবে। তারা 6 জন শক্ত সমর্থ লোক একজোট হয়, এমনকি মিয়ংগিও তাদের সাথে যোগ দেয়। তারা সিদ্ধান্ত নেয় ফাইনাল রাউন্ডে তারা গিহান, বাচ্চাটা এবং মিংসুকে এলিমিনেটেড করে উইনার হয়ে যাবে। গিহান দূর থেকে ওদের যুক্তি পরামর্শ সব বুঝতে পারছিল আর বাচ্চাটার জন্য টেনশন করছিল। রাতে সবাই ঘুমিয়ে গেলে গিহান জেগে থেকে বাচ্চাটাকে পাহারা দিচ্ছিল। তখন একজন গার্ড এসে তাকে জানায় ফ্রন্টম্যান তার সাথে দেখা করতে চায়। গিহান ফ্রন্টম্যানের সাথে দেখা করতে গেলে সে তাকে একটা প্রস্তাব দেয়। ফ্রন্টম্যান গিহানের সামনে একটা ছুরি রেখে বলে ওই লোকগুলো গিহান এবং বাচ্চাটাকে মেরে ফেলবে, তাই ওরা তাদের মারার আগেই গিহান যদি ওদের মেরে ফেলে তাহলে সে বাচ্চাটাকে বাঁচাতে পারবে। প্রচুর খাবার এবং মদ খেয়ে সবাই এখন আরামে ঘুমাচ্ছে, তাই গিহান এখন ইজিলি সবাইকে গলা কেটে মেরে ফেলতে পারবে। সব শুনে গিহান অবাক হয়ে জিজ্ঞেস করে সে কেন তাদের বাঁচাতে চাইছে। তখন ফ্রন্টম্যান নিজের মাস্ক খুলে ফেলে এবং গিহান ইনহোকে দেখে রেগে আগুন হয়ে যায়। সে এক ঝটকায় চাকুটা তুলে নেয় এবং ইনহোকে মারতে উদ্যত হয়। ইনহো বলে এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই, তুমি চাইলে আমাকে মারতে পারো, কেউ বাধা দেবে না, কিন্তু এতে তুমি এই গেমটা বন্ধ করতে পারবে না। আমি মরে গেলে ওরা অন্য কোনো হোস্ট নিয়োগ দেবে এবং গেমটাও চলতে থাকবে। তাই নিজেকে এবং বাচ্চাটাকে বাঁচানোর জন্য তোমার এই মুহূর্তে ওদের সাথে লড়াই করাই বেটার। ওরা ঘুমের মধ্যে সবাই মারা গেলে লাস্টে তুমি এবং বাচ্চাটা বেঁচে থাকবে। এতে নিয়ম অনুযায়ী আর কোনো খেলা হবে না, অর্থাৎ তুমি আর বাচ্চাটা উইনার হয়ে প্রাইজ মানি নিয়ে চলে যেতে পারবে। গিহান ইনহোর কথার কোনো উত্তর না দিয়ে চাকুটা নিয়ে গণরুমে চলে যায়। এদিকে রুমে গিয়ে গিহান বাচ্চাটাকে এক নজর দেখে, এরপরে ছুরি নিয়ে প্লেয়ারগুলোর কাছে চলে যায়। সে ছুরি হাতে একজনকে মারার জন্য দাঁড়িয়ে পড়ে। গিহানের সিচুয়েশন দেখে ফ্রন্টম্যান ইনহোর নিজের স্মৃতিগুলো মনে পড়ে। সে যেবার স্কুইড গেমে পার্টিসিপেট করেছিল সেবার তার সাথেও সেম এক্সপিরিয়েন্স হয়েছিল। ফাইনাল রাউন্ডের আগে তৎকালীন হোস্ট ওইল নাম ইনহোকে ডেকে বলেছিল আগামীকাল ওরা তোমাকে মেরে ফেলবে, তাই তুমি যদি ওদেরকে ঘুমের ভেতরেই গলা কেটে হত্যা করো তাহলে তুমি বেঁচে যাবে এবং উইনার হয়ে যাবে। ইনহো সেবার নিজের স্বার্থে ঘুমন্ত প্লেয়ারদের গলা কেটে হত্যা করেছিল। সে ভেবেছিল বাচ্চাটাকে বাঁচানোর জন্য গিহানও একই কাজ করবে। গিহান প্লেয়ারটার গলায় ছুরি ধরে, কিন্তু সে দ্বিধায় ভুগছিল এমন অন্যায় সে করবে কিনা। এ সময় সে সিজন 1-এর কাংসা বিউককে হ্যালুসিনেট করে। কাং গিহানকে বলে এমনটা করো না, তোমার ভেতরে এখনো মনুষ্যত্ব বেঁচে আছে। তুমি যদি ঘুমন্ত মানুষগুলোকে মেরে ফেলো তাহলে তোমার আর ওদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। গিহান এবার প্লেয়ারের গলা থেকে ছুরিটা সরিয়ে আনে এবং সেখান থেকে সরে যায়। গিহানের কাণ্ড দেখে ইনহো বিস্মিত হয়ে যায় এবং বুঝতে পারে গিহান সব দিক থেকেই তাদের চেয়ে বেটার। এদিকে নোউল ভেন্টিলেটর চেম্বার দিয়ে মার্কস অফিসারের রুমে ঢুকে পড়ে। এরপর সে মার্কস অফিসারকে গান পয়েন্টে রেখে প্লেয়ার নম্বর 246 অর্থাৎ গিয়ংসিউকের সমস্ত ডেটা ডিলিট করায়। তবে মার্কস অফিসার জানায় তাদের ডেটার হার্ড কপি ওপরে ক্যাপ্টেনের আর্কাইভে রাখা আছে। ওই জায়গায় ফ্রন্টম্যান ছাড়া শুধুমাত্র তারই ঢোকার পারমিশন আছে। নোউল এবার আর্কাইভের ডেটাগুলো নষ্ট করে দেবার সিদ্ধান্ত নেয়। সে মাস্ক অফিসারকে গান পয়েন্টে রেখে আর্কাইভে নিয়ে যেতে বলে। লিফটে উঠে মাস্ক অফিসার আচমকা তার সাথে হাতাহাতি শুরু করে। এভাবে তারা আর্কাইভে পৌঁছে যায়, তবুও হাতাহাতি থামে না।
এক পর্যায়ে মার্কস অফিসার নৌলকে ধরাশয়ী করে ফেলে এবং তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। এই সময় ওয়াকি টকিতে কেউ একজন কানেক্ট হয়ে খেলা শুরু করার অনুমতি চায়, তাই মার্কস অফিসার সেটা রিসিভ করতে গেলে এই সুযোগে নৌল লিফট পর্যন্ত চলে যায়, কারণ এলিভেটরের ভেতরে সে রাইফেলটা ফেলে এসেছিল। নৌল রাইফেলটা হাতে নিয়েই মার্কস অফিসারকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে প্লেয়ারদের ফাইনাল রাউন্ডের জন্য প্লেগ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। ফাইনাল গেমের নাম স্কাই স্কুইড গেম। সেখানে উঁচু করে সামান্য গ্যাপ দিয়ে পরপর 3টা স্কোয়ার, ট্রায়াঙ্গেল, সার্কেল শেপের পিলার বানানো ছিল। প্লেয়ারদের স্কোয়ার শেপের পিলারের ওপরে নিয়ে যাওয়া হয় এবং গেমের রুলসগুলো বলা হয়। এই রাউন্ডে 3টা ধাপে খেলা হবে। তারা এখন স্কোয়ার পিলারের ওপরে আছে। তারা যদি এখানে এক বা একাধিক প্লেয়ারকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, তবে বাকিরা সেকেন্ড ধাপ মানে ট্রায়াঙ্গেল পিলারের ওপরে পৌঁছাবে। আবার ট্রায়াঙ্গেল পিলারে গিয়ে যদি এক বা একাধিক প্লেয়ারকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, তাহলে বাকিরা ফাইনাল ধাপ বা সার্কেল পিলারে পৌঁছে যাবে। সার্কেল পিলারে গিয়ে যদি এক বা একাধিক প্লেয়ারকে ফেলে দিয়ে এলিমিনেটেড করে দেওয়া যায়, তাহলে যে বা যারা টিকে থাকবে তাদেরকে উইনার ঘোষণা করা হবে। এভাবে প্রতিটা পিলার পার হবার জন্য তারা 15 মিনিট সময় পাবে। এই সময়ের ভেতরে যদি তারা মিনিমাম একজনকে এলিমিনেট করতে না পারে, তাহলে সবাইকে এলিমিনেটেড ঘোষণা করা হবে এবং অবভিয়াসলি সবাই মারা পড়বে। যাই হোক, ভিআইপিরা এই টান টান উত্তেজনাপূর্ণ সিচুয়েশন দেখে খুব মজা পাচ্ছিল। তারা তো অলরেডি ধারণা করেই নিয়েছিল মিনসু, গিহান এবং বাচ্চাটাকে ওরা এলিমিনেটেড করে দেবে। তবে তারা জাস্ট দেখতে চেয়েছিল কে আগে এলিমিনেটেড হয় আর কে পরে এলিমিনেটেড হয়। তো প্লেয়ারেরা আলোচনা শুরু করে তারা কাকে এলিমিনেটেড করবে। প্রথমে সবাই সম্মত হয় তারা বাচ্চাটাকে ফেলে দেবে, কারণ জুনহি মরে যাবার পরে বাচ্চাটা তার জায়গা দখল করে বসে আছে। তাছাড়া এখান থেকে বাচ্চাটা যদি ফিরেও যায়, তবুও সে কার কাছে মানুষ হবে? বাচ্চার মা মরে গেছে, বাপেরও কোনো ঠিক নেই। আসলে তারা কেউই জানতো না মিয়ঙ্গি বাচ্চাটার বাবা। তো সবাই যখন বাচ্চাটাকে ফেলে দিতে সম্মত হয়, তখন মিয়ঙ্গি বাচ্চাটাকে বাঁচানোর জন্য একটা ট্রিক্স খাটায়। সে সবাইকে বোঝায় গিহান যেভাবে বাচ্চাটাকে প্রোটেক্ট করছে তাতে সে কিছুতেই বাচ্চাটাকে ফেলতে দেবে না। আবার তারা এদের দুইজনকেও একসাথে ফেলতে পারবে না, কারণ আরো 2টো রাউন্ড বাকি আছে। এই রাউন্ডে যদি দুজন এলিমিনেটেড হয়ে যায়, তাহলে লাস্ট রাউন্ডে গিয়ে তাদের ভেতর থেকে একজনকে মরা লাগবে। এই জন্য সে সাজেশন দেয় তারা মিনসুকে এলিমিনেট করে দেবে। মিনসু এমনিতেই ড্রাগের প্রভাবে মাতাল হয়েছিল। সে একবার থানোসকে হ্যালুসিনেট করছিল, তো আরেকবার নামগুকে হ্যালুসিনেট করছিল। তার মাথার কোনো ঠিক ছিল না। তবে সবাই যখন তার দিকে এগিয়ে আসছিল, মৃত্যু ভয়ে সে অ্যাগ্রেসিভ হয়ে যায়। কেউ তার কাছে ধাক্কা মারার জন্য যেতে সাহস পাচ্ছিল না। সবাই ভাবছিল ধাক্কা মারতে গেলেও যদি হাত ধরে টান দেয়, তাহলে তো দুজনকেই মরতে হবে। এদিকে আবার টাইমও শেষের দিকে চলে এসেছিল। 15 মিনিট শেষ হতে আর 2-1 মিনিট বাকি আছে। তো পিলারের ওপরে একটা স্টিলের খুঁটি লাগানো ছিল। এটার আদৌ কোনো কাজ আছে কিনা কেউই জানে না। তবে মিয়ঙ্গি এটাকে কাজে লাগায়। সে খুঁটিটা তুলে নিয়ে সেটা দিয়ে মিনসুকে ধাক্কা মারতে এগিয়ে যায়। লাস্ট মুহূর্তে মিনসু তার মৃত গার্লফ্রেন্ডকে হ্যালুসিনেট করে এবং পিলারটাকে গার্লফ্রেন্ডের হাত মনে করে চেপে ধরে। আর তখনই মিয়ঙ্গি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেই সাথে তারা এই রাউন্ডটা ক্লিয়ার করে ফেলে। এবার স্কোয়ার পিলার থেকে ট্রায়াঙ্গেল পিলার পর্যন্ত একটা ব্রিজ বেরিয়ে আসে। ব্রিজ দিয়ে তারা ট্রায়াঙ্গেল পিলারে পৌঁছে যায়। এরপরে তাদের সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হয়। আগেরবারের মতো এবারও সবাই বাচ্চাটাকে ফেলে দেবার জন্য সম্মত হয়, কিন্তু গিহান বাচ্চাটাকে এমনভাবে জাপটে ধরেছিল কেউই তার কাছ থেকে বাচ্চাটাকে নিতে পারছিল না। সবাই নানানভাবে গিহানকে বোঝানোর চেষ্টা করে, তবুও সে কারো কথা শোনে না। আবার কেউ গিহানের কাছে গিয়ে জোর করে বাচ্চাটাকে ছিনিয়ে আনারও সাহস পাচ্ছিল না। মিয়ঙ্গি আবারও বাচ্চাকে বাঁচানোর একটা ট্রিক্স খাটায়। সে বলে তারা রক পেপার সিজার খেলে সিদ্ধান্ত নেবে কে বাচ্চাটাকে আনার জন্য গিহানের কাছে যাবে। তো রক পেপার সিজার খেলার পরে 336 নম্বর প্লেয়ার বাচ্চাটাকে আনার দায়িত্ব পায়। গিহান একদম পিলারের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়েছিল, যাতে পড়তে হলে তারা দুজনে একসাথে পড়ে। তারা দুজনে একসাথে মরে গেলে পরের রাউন্ডে বদমাশগুলোর একজনকে মরা লাগবে। আর এই আতঙ্ক দিয়েই গিহান বাচ্চাটাকে প্রোটেক্ট করছিল। তো গিহান এবং বাচ্চাটাকে পিলারের মাঝ বরাবর আনার জন্য তারা নিজেদের ড্রেস খুলে একটা দড়ির মতো বানায়। একজন আরেকজনের পেছনে দাঁড়িয়ে দড়িটা টেনে ধরে থাকে, আর দড়িটা 336 নম্বর প্লেয়ারের শরীরে বাঁধা থাকে, যাতে তারা ব্যালেন্স ধরে রাখতে পারে। তো এরপরে তারা গিহানকে এটা সেটা বুঝিয়ে তার মাইন্ড ডিস্ট্র্যাক্ট করে দেয় এবং 336 নম্বর প্লেয়ারটা গিহানকে এক লাফে জাপটে ধরে। এবার বাকিরা তাদের টেনে মিডলে আনার চেষ্টা করতে থাকে। তবে গিহানের কাছে লুকানো ছুরি ছিল,
সে ছুরি দিয়ে দড়িটা কেটে দেয় এবং সে আর প্লেয়ার 336 মুখোমুখি হয়ে যায়। এ সময় মিয়ঙ্গি একটা আচানক কাজ করে ফেলে। সে খুঁটি তুলে সেটা দিয়ে ধাক্কা মেরে প্লেয়ার 336কে ধাক্কা মেরে এলিমিনেটেড করে দেয়। তার এই কাণ্ডে সবাই অবাক হয়ে যায়। তখন মিয়ঙ্গি স্বীকার করে সে এতক্ষণ বাচ্চাটাকে প্রোটেক্ট করছিল, কারণ সেই বাচ্চাটার বাবা। এটা শুনে সবাই হতবাক হয়ে যায়, এমনকি গিহান নিজেও জানতো না মিয়ঙ্গি বাচ্চার বাবা। ভিআইপিরাও এটা জানতে পেরে অবাক হয়ে যায়। তাদের জন্য গেমটা এবার আরো ইন্টারেস্টিং হয়ে ওঠে। এদিকে গিয়ংসিউক পালাচ্ছিল, তখন মার্কস ম্যানেজারের নেতৃত্বে থাকা একটা টিম তাকে ধরে ফেলে। তবে এই সময় জুনহো এবং তার সহকর্মী চলে এসে তাদেরকে হত্যা করে। গিয়ংসিউক জুনহোকে জানায় সে ওদের লোক না। গার্ডের ড্রেসের কোমরে থাকা স্ক্যানারটা দিয়ে জুনহো গিয়ংসিউকের ঘাড়ের চিপটা স্ক্যান করে শিওর হয় সে এখানে প্লেয়ার হিসেবে এসেছিল। তাই সে আর তাকে কিছু বলে না, জাস্ট তার কাছ থেকে জেনে নেয় স্কুইড গেম কোথায় খেলা হচ্ছে। গিয়ংসিউক জুনহোকে এক্সাক্ট লোকেশন জানিয়ে দিলে জুনহো এবার সেদিকে যাত্রা শুরু করে। অন্যদিকে প্লেয়ারেরা এবার কনফিউজড হয়ে যায় নেক্সট রাউন্ডে তারা কাকে এলিমিনেট করবে, কারণ মিয়ঙ্গি এখন গিহানের সাথে জোট বেঁধেছে। তাই তারা নিজেদের ভেতরে দুর্বল একজনকে বলির পাঠা বানায়। তারা প্লেয়ার 39কে হঠাৎ মারধর শুরু করে এবং পা ভেঙে তাকে আহত করে দেয়। পরের ধাপে গিয়ে তারা একেই নিচে ফেলে দেবে এবং গেম কমপ্লিট করে প্রাইজ মানি নিয়ে চলে যাবে। কিন্তু এই নৃশংসতা গিহানের পছন্দ হচ্ছিল না, তাই সে ছুরি ধরে সবাইকে সাবধান করে দেয়। তখন একজন গিহানের ওপরে ঝাঁপিয়ে পড়ে। গিহান সেলফ ডিফেন্সের জন্য তাকে ছুরি দিয়ে মেরে ফেলে। এবার মিয়ঙ্গিও হাতাহাতির এক পর্যায়ে একজন প্লেয়ারকে নিচে ফেলে দেয়। এরপরে সে জংডেকেও নিচে ফেলে দেয়। মিয়ঙ্গির প্ল্যান ছিল এরা সবাই মরে যাবে। পরের রাউন্ডে গিয়ে আহত 39 নম্বর প্লেয়ারটাকে এলিমিনেটেড করে দিয়ে সে, গিহান এবং বাচ্চাটা উইনার হয়ে যাবে। কিন্তু প্লেয়ার 39 একটা অঘটন ঘটিয়ে দেয়। সে মিয়ঙ্গির বলির পাঠা হতে চাইছিল না, তাই সে নিজেই ওপর থেকে গড়িয়ে নিচে পড়ে আত্মহত্যা করে, যার কারণে ফাইনাল রাউন্ডের জন্য শুধুমাত্র মিয়ঙ্গি, গিহান এবং বাচ্চাটা বেঁচে থাকে। অর্থাৎ এবার এই তিনজনের ভেতরে একজনকে মরা লাগবে। গেমটা এতটা ইন্টারেস্টিং হয়ে গেছে দেখে ভিআইপিরাও আনন্দে উত্তেজিত হয়ে পড়ে। এদিকে নোল আর্কাইভ থেকে প্লেয়ারদের হার্ড কপি বের করে জ্বালিয়ে দেয়। চলে যাবার সময় নোল গার্ডদের ফাইল খেয়াল করে সেখান থেকে নিজের ফাইলটা বের করে। স্কুইড গেমের কন্ট্রোলারদের কাছে যেহেতু সব ডেটাই থাকে, তাই সেখানে নোউলেরও সমস্ত ডেটা ছিল। নোউল জানতো না উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসার পরে তার স্বামী সন্তানের কি হয়েছে। সে এই ফাইল থেকে জানতে পারে তার স্বামী ধরা পড়েছে এবং বাচ্চাটা মরে গেছে। এটা দেখে নোউল কাঁদতে শুরু করে। অন্যদিকে ফাইনাল রাউন্ডের জন্য ট্রায়াঙ্গেল থেকে সার্কেল পিলার পর্যন্ত ব্রিজ বের হয় এবং তাদেরকে সার্কেল পিলারে যেতে বলা হয়। প্রথমে মিয়ঙ্গি সার্কেল পিলারে চলে যায়, কিন্তু যখন গিহান ব্রিজে উঠছিল তখন মিয়ঙ্গি খুঁটিটা তুলে নিয়ে তাকে বাধা দেয়। মিয়ঙ্গি বাচ্চাটাকে খুঁটির সাথে বেঁধে দিয়ে গিহানকে ট্রায়াঙ্গেলের ওপরেই থাকতে বলে। সেকেন্ড রাউন্ড শেষ হতে তখনও 5 মিনিট সময় বাকি ছিল। তাছাড়া গিহানও এখনও ট্রায়াঙ্গেলের ওপরেই ছিল। গিহান যতক্ষণ না সার্কেল পিলারে যাচ্ছে ততক্ষণে ফাইনাল রাউন্ড শুরু হবে না। তাই গিহান মিয়ঙ্গির ট্রিক্স বুঝে ফেলে, সে বাচ্চাটাকে নিয়ে নেবে। এতে গিহান ট্রায়াঙ্গেলের ওপরে সেকেন্ড রাউন্ডে এলিমিনেটেড হয়ে যাবে। এরপরে মিয়ঙ্গি ফাইনাল রাউন্ডে বাচ্চাটাকে ফেলে দিয়ে এলিমিনেটেড করে দেবে এবং গেমের উইনার হয়ে যাবে। বাবা হয়েও সন্তানকে মেরে ফেলবে। এটা গিহান হজম করতে পারছিল না। তবুও সে বাচ্চাটাকে সেভ করার জন্য মিয়ঙ্গিকে বলে, তুমি আমার সার্কেলের ওপরে আসতে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি ফাইনাল রাউন্ডে আমি নিজেই নিজেকে স্যাক্রিফাইস করব। তখন তুমি বাচ্চাটাকে নিয়ে চলে যেও। আমি জুনহিকে কথা দিয়েছি বাচ্চাটাকে আমি প্রোটেক্ট করব। তবুও মিয়ঙ্গি গিহানের কথাকে বিশ্বাস তো করেই না, উল্টো জুনহি এবং গিহানকে জড়িয়ে আজে বাজে সন্দেহ করে। গিহান বুঝতে পারে এই ছেলে অতি বেয়াদব। এদিকে ঘড়ির সময়ের পার শেষের দিকে, আর মিনিট খানেকের ভেতরে যদি গিহান ব্রিজ পার না হয় তাহলে ব্রিজটা আবারও বন্ধ হয়ে যাবে এবং সে বাচ্চাটা সহ এলিমিনেটেড হয়ে যাবে। এই জন্য গিহান বাচ্চাটাকে দিয়ে দেয়। এরপর নির্ধারিত সময়ে ব্রিজটা বন্ধ হতে শুরু করে। তবে একদম লাস্ট মুহূর্তে আচমকা ঝাঁপ দিয়ে গিহান সার্কেলের ওপরে চলে আসে। এরপরে মিয়ঙ্গির সাথে তার হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে মিয়ঙ্গি বাচ্চাটাকে ঢাল হিসেবে ইউজ করে। সে বাচ্চাটাকে তুলে ধরে এবং ফেলে দেওয়ার হুমকি দিয়ে গিহানকে দুর্বল করে দেয়। বাচ্চাটাকে বাঁচানোর জন্য গিহান নিজের ছুরিটাও ফেলে দেয়। তখন আচমকা মিয়ঙ্গি তার ওপরে অ্যাটাক করে। আবারও হাতাহাতির এক পর্যায়ে দুজনেই পিলার থেকে পড়ে যায়। তবে গিহান পিলারে কার্নিচে থাকা একটা রড চেপে ধরে এবং মিয়ঙ্গি নিচে পড়ে মরে যায়। গেমটা এখানেই কমপ্লিট হয়ে যেতে পারত, কিন্তু এখানে একটা সমস্যা হয়ে যায়। প্রতিটা রাউন্ড শুরুর আগে একটা বাটন প্রেস করা লাগে। বাটনটা প্রেস করলে টাইমার অন হয়ে যায় এবং খেলাও শুরু হয়ে যায়। কিন্তু সার্কেল পিলারে আসার পরে তারা দুজনে হাতাহাতিতে ব্যস্ত ছিল বলে
কেউই বাটন প্রেস করেনি। এই জন্য মিয়ঙ্গির এলিমিনেটেড হয়ে যাওয়া গেমের অংশ হিসেবে বিবেচিত হবে না। অর্থাৎ এখন বাচ্চা অথবা গিহান দুজনের ভেতরে একজনকে মরা লাগবে, তবেই গেমটা কমপ্লিট হবে। ভিআইপিরা ধরেই নিয়েছিল গিহান বাচ্চাটাকে ফেলে দিয়ে আবারও উইনার হয়ে যাবে। সেই সাথে স্কুইড গেমের ইতিহাস তৈরি হবে, কারণ এখন পর্যন্ত কেউ দুবার স্কুইড গেমের উইনার হতে পারেনি। এদিকে জুনহো এবং তার সহযোগী কিম কোস্টগার্ডদের খবর দিয়ে নিয়ে এসেছিল। জুনহো ততক্ষণে সুইমিং স্যুট পরে স্কুইড গেমের প্লেসেও চলে গিয়েছিল। ফ্রন্টম্যান এই নিউজটা পেয়ে যায়। তাদের রাডারে কোস্টগার্ড আসার সিগন্যাল দিচ্ছিল। নৌলও ততক্ষণে আর্কাইভ পুড়িয়ে দিয়ে বসে গেমের ফাইনাল রাউন্ড দেখছিল। ভিআইপিরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন গিহান বাচ্চাটাকে ফেলে দিয়ে উইনার হয়ে যাবে। তারা এত বছর ধরে গেম চালাচ্ছে, তাই তারা মানুষের স্বভাব সম্পর্কে জানে। মানুষ নিজের স্বার্থে তার আপনজনকেও হত্যা করতে ছাড়ে না। সেখানে এই বাচ্চাটা তো গিহানের কেউই হয় না। গিহান বাটন প্রেস করে টাইমার চালু করে বাচ্চাটাকে নিয়ে পিলারের ধারে গিয়ে দাঁড়ায়। তবে গিহান তো বাকি মানুষদের মতো না। তাছাড়া সে এখানে এসেছিল গেমটা বন্ধ করতে। তবে সে গেম বন্ধ করতে না পারলেও বিকৃত মানসিকতার ভিআইপিদের ধারণাকে ঠিকই পাল্টে দিতে পারবে। গিহান বাচ্চাটাকে পিলারের উপরে শুইয়ে দেয়। এরপর সে ভিআইপি এবং ফ্রন্টম্যানের উদ্দেশ্যে বলে, আমরা রেসের ঘোড়া না, আমরা হলাম মানুষ। এই বলে সে নিজের মনুষ্যত্বের প্রমাণ দিতে পিলার থেকে ঝাঁপ দিয়ে নিজেকে স্যাক্রিফাইস করে। গিহান এরকম করবে এটা ভিআইপিদের ধারণারও বাইরে ছিল। তারা সবাই স্তব্ধ হয়ে যায়। নিজের মৃত্যুর মধ্য দিয়ে গিহান এই বর্বর মানুষগুলোর মুখে লাথি মেরে যায়। যাই হোক, গেম কমপ্লিট হতেই ফ্রন্টম্যান ইমার্জেন্সি সিচুয়েশন অ্যালার্ট করে, কারণ কোস্টগার্ড এদিকে এগিয়ে আসছিল। এখানে যাতে কোনো প্রমাণ না থাকে এই জন্য সবগুলো টাইম বোমা অ্যাক্টিভেট করে দেওয়া হয়। 30 মিনিট পরে পুরো জায়গাটা ধ্বংস হয়ে যাবে এবং কোনো প্রমাণ থাকবে না। ইমার্জেন্সি সিচুয়েশন জারি হতেই ভিআইপি এবং সব গার্ডেরা পালিয়ে যায়। গার্ডদের সাথে ছদ্মবেশে নৌলও বেরিয়ে যায়। ততক্ষণে জুনহো ভেতরে ঢুকে পড়েছিল। ফ্রন্টম্যান চলে যাবার আগে বাচ্চাটাকে উদ্ধার করতে যায়। সে পিলারে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। ওই সময় জুনহো ইনহোকে দেখতে পায়। অবশেষে আরও একবার দুই ভাই মুখোমুখি হয়। জুনহোর হাতে রাইফেল ছিল। সে ইনহোকে মেরে ফেলতে চায়, কিন্তু শেষ পর্যন্ত গুলি চালাতে পারে না। ইনহো বাচ্চাটাকে নিয়ে সেফ এক্সিট দিয়ে বেরিয়ে যায়। ততক্ষণে বোমা ব্লাস্টের সময় হয়ে গিয়েছিল, তাই জুনহো দ্রুত বাইরে বেরিয়ে আসে। কয়েক সেকেন্ড পরে ব্লাস্ট হয়ে জায়গাটা ধ্বংস হয়ে যায়। এরপরে মাস 6 কেটে যায়। গিয়ংসিউক ফিরে গিয়ে আবারও তার পুরনো স্কেচ আর্টিস্টের কাজ শুরু করেছে। নৌল একদিন স্কেচ বানানোর বাহানায় তার সাথে দেখা করতে যায়। গিয়ংসিউকের নৌলকে বেশ চেনা চেনা লাগছিল। আসলে স্কুইড গেম থেকে পালানোর সময়ে নৌল পুরোটা সময় মাস্ক পরেছিল, তাই গিয়ংসিউক তার চেহারা দেখতে পায়নি। তবে হয়তো নৌল এখানে যখন কাজ করত তখন গিয়ংসিউক কোনো সময় তাকে দেখেছে, এই জন্যই তাকে চেনা চেনা লাগছিল। একটু পরে গিয়ংসিউকের মেয়ে নাইয়ন বাবার কাছে দৌড়ে আসে। বাচ্চাটা এখন বেশ সুস্থ। নৌল মূলত বাচ্চাটাকে দেখতে এসেছিল। সে বাচ্চাটাকে একটা ক্যান্ডি দিয়ে সেখান থেকে চলে যায়। নৌল গাড়িতে উঠছিল, তখন তার কাছে দালালের ফোন আসে। দালাল জানায় নৌল বাচ্চার যেমন ডিটেলস দিয়েছিল সেই ডিটেলস চায়নাতে একটা বাচ্চার সাথে মিলে যাচ্ছে। হতে পারে ওটাই নৌলের মেয়ে। নৌল কোনো উত্তর না দিয়ে তার ফ্যামিলি ফটোটা দেখতে থাকে। এদিকে চই 6 মাস জেল খাটার পরে ছাড়া পায়। জুনহো গিয়ে তাকে রিসিভ করে আনে। ফেরার পথে চই জানতে পারে গিহান হোটেলে যে টাকাগুলো রেখেছিল সেগুলো গায়েব হয়ে গেছে। কেউ সেগুলো নিয়ে গেছে। তারা বুঝতে পারছিল না কে এই কাজ করেছে। তো এরপরে জুনহো নিজের অ্যাপার্টমেন্টে ফিরে এলে দেখে কেউ জুনহির বাচ্চাটাকে সেখানে রেখে গেছে। বাচ্চার সাথে একটা খামও রাখা ছিল। সে খাম খুলে একটা ক্রেডিট কার্ড পায়। সে দ্রুত কার্ডটা এটিএম বুথে ঢোকায়। বাচ্চাটার গায়ে যেহেতু 222 নম্বর জার্সি ছিল, তাই সে 0222 পিন ইনপুট দিয়ে কার্ডের অ্যামাউন্টটা দেখেই চমকে ওঠে। বাচ্চাটার উইনিংয়ে 45.6 বিলিয়ন ওন এই অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। হয়তো ইনহো জুনহোর কাছে বাচ্চাটাকে এবং তার টাকাগুলো পাঠিয়েছিল, যাতে জুনহো বাচ্চাটাকে সঠিকভাবে মানুষ করতে পারে। অন্যদিকে নৌল জানে না তার মেয়ে বেঁচে আছে কিনা। তবুও সে দালালের বলে দেওয়া জায়গায় গিয়ে চেক করতে চায়। এই জন্য সে চীনের উদ্দেশ্যে ফ্লাইট বুক করে এয়ারপোর্টে চলে যায়। এ সময় দালাল তাকে ফোন দিয়ে সব প্রসেস বলে দেয় এবং জানায় চীনে নামার পরে এয়ারপোর্টে কেউ একজন তার জন্য অপেক্ষা করবে। এদিকে ইনহো আমেরিকা চলে যায়, কারণ সেখানে গিহানের মেয়ে তার মা এবং সৎ বাবার সাথে থাকতো। ইনহো গিহানের মেয়ের সাথে দেখা করে। গিহানের মেয়ে তার ওপরে অভিমান করেছিল,
ইনহো জানায় তার বাবা মারা গেছে। সে একটা বক্স মেয়েটার হাতে তুলে দেয়। এই বক্সের ভেতরে গিহানের স্কুইড গেমের জার্সিটা ছিল। এছাড়া একটা ক্রেডিট কার্ডও ছিল, যাতে গিহানের আগের বার উইনিংয়ের অবশিষ্ট টাকা ছিল। তো বক্সটা মেয়েটাকে দিয়ে ইনহো গাড়িতে করে চলে যাচ্ছিল। তখন সে স্কুইড গেমের আমেরিকান একজন রিক্রুটারকে আরেক আমেরিকানের সাথে দাগজি খেলতে দেখতে পায়। রিক্রুটার ইনহোকে দেখতে পেয়ে একটা মুচকি হাসি দেয়। অর্থাৎ স্কুইড গেম আর কোরিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটা এখন ইন্টারন্যাশনাল গেম হয়ে উঠেছে, যার নৃশংসতা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এই গেম আর কখনো বন্ধ হবে কিনা জানা নেই, তবে সিরিজটা এখানেই শেষ হয়ে যায়। দর্শক, আপনাদের চাহিদার শীর্ষে থাকা স্কুইড গেমের সিজন 3ও আমরা এক্সপ্লেন করলাম। স্কুইড গেমের আর কোনো সিজন আসবে কিনা এটা অনিশ্চিত, তবুও এটাকে লাস্ট সিজন ধরে নিয়ে এবারের সিজন আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন। সিরিজ মেকার্সরা কতটুকু সফল হয়েছে সেটা আপনাদের মিশ্র প্রতিক্রিয়ার মানদণ্ডেই বোঝা যাবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।